আজকে আমি আফসানা আবারও চলে এসেছি একাদশ শ্রেণীর সাহিত্য অনুশীলন বই থেকে পঞ্চতন্ত্রের যে প্রথম প্রবন্ধটি আছে বই কেনা, সেই প্রবন্ধের সংক্ষিপ্ত আলোচনা নিয়ে ছাত্রছাত্রীদের সুবিধার্থে। প্রথমেই বলি, বাংলাদেশের প্রবন্ধ সাহিত্যের ধারায় সৈয়দ মুজতবা আলী একটি বিশিষ্ট নাম। ভাবে, ভাষায়, জীবনচেতনায় এবং সর্বোপরি প্রকাশভঙ্গির স্বাতন্ত্র্যতায় তিনি বাংলা প্রবন্ধকে একটি ভিন্ন স্তরে উপনীত করেন। রবীন্দ্র যুগে আবির্ভূত হওয়ার কারণে তিনি রবীন্দ্র অনুরাগী হলেও রবীন্দ্র অনুসারী ছিলেন না, বরং তিনি বাংলা প্রবন্ধের একটি স্বতন্ত্র ধারা নির্মাণ করেন। রঙ্গ, ব্যঙ্গ এবং মননশীলতাই ছিল সে ধারার প্রাণ। দেশে বিদেশে পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, জলেডাঙ্গায় ইত্যাদি তার উল্লেখযোগ্য সৃষ্টি। তবে পঞ্চতন্ত্রে তার শিল্পীসত্তার প্রকৃত পরিচয় স্পষ্ট হয়ে ওঠে। আলোচ্য গ্রন্থেরই একটি উল্লেখযোগ্য প্রবন্ধ হল বই কেনা। এই প্রবন্ধে লেখক বাঙালির বই কেনা ও পড়ার প্রতি অনীহার কারণ বিশ্লেষণ করেছেন। আমরা আলোচ্য প্রবন্ধে লেখকের উল্লিখিত বক্তব্যকেই তুলে ধরার প্রয়াস পাব। প্রবল জ্ঞান তৃষ্ণা ও রসবোধের বিপরীতে বই পড়া ও কেনায় সহজাত অনীহা বাঙালির একটি নেতিবাচক চরিত্র বৈশিষ্ট্য। প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী বই কেনা শীর্ষক রম্য প্রবন্ধে বই পড়া ও কেনার প্রতি বাঙালির উদাসীনতার বিষয়টি তীব্র ব্যঙ্গ ও বিদ্রূপের আশ্রয়ে ব্যক্ত করেছেন। বস্তুত বই কেনার ক্ষেত্রে বাঙালির স্বভাব অনীহার অবসান কামনায় বই কেনা প্রবন্ধ রচনায় লেখককে উদ্বুদ্ধ করেছে। ব্যক্তি ও সমাজ জীবনে, বিশেষ করে শিক্ষা ও সংস্কৃতির বিকাশে বই পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা। বইয়ের মাধ্যমে মানুষ জ্ঞানের রাজ্যে প্রবেশের অধিকার পায়। এর ফলে তার দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটে। অ্যানাতোল ফ্রাঁস মাছির মাথার চারিদিকে চক্রাকারে থাকা অসংখ্য চোখের দৃষ্টান্ত উপস্থাপন করে আফসোস প্রকাশ করলেও শেষে এই উপলব্ধিতে উপনীত হয়েছিলেন যে মাছির অসংখ্য চোখ থাকলেও তার আসলে মনুষ্যচক্ষু নেই। ফলে মাছি কেবল বস্তু জগৎকেই দেখতে পায়, কিন্তু মানুষ তার দু চোখ দিয়ে বইয়ের মাধ্যমে বিশাল জ্ঞান জগতে প্রবেশ করতে পারে। বার্ট্রান্ড রাসেলও মনে করেন, মানুষের মনুষ্যচক্ষু আছে বলেই সে বইয়ের মাধ্যমে তার মনের চোখকে বিকশিত করতে পারে এবং সেই মনের চোখ দিয়েই সমস্তটা দেখতে পায়, সৃষ্টি করতে পারে অসংখ্য নিজস্ব ভুবন। অ্যানাতোল ফ্রাঁস এবং বার্ট্রান্ড রাসেল এভাবেই মানব জীবনে গ্রন্থের ভূমিকা চিহ্নিত করেছেন। বাঙালির জ্ঞানতৃষা এবং রসবোধের স্বীকৃতি সানন্দে তিনি দিয়েছেন, কিন্তু তীব্র ব্যঙ্গ ও বিদ্রূপবাণে বিদ্ধ করে বই পড়া ও কেনার ব্যাপারে বাঙালির উদাসীনতা, অনীহা ও খোঁড়া অজুহাতকে উপহাস করেছেন তিনি। লেখক স্পষ্ট ভাষায় লিখেছেন, পৃথিবীর আর সব সভ্য জাত যতই চোখের সংখ্যা বাড়াতে ব্যস্ত, আমরা ততই আরব্য উপন্যাসের একচোখা দৈত্যের মতো ঘোত করি আর চোখ পাড়াবার কথা তুলতেই চোখ রাঙাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে বাংলা বইয়ের ক্রমবর্ধমান মূল্য বাঙালির গ্রন্থবিমুখতার অন্যতম কারণ। তবে এটি মুখ্য কারণ নয়। বইয়ের দাম যদি বেশি হয় তবে এর কাটতি বেশি হওয়ারই সম্ভাবনা। কিন্তু সংখ্যা বিচারে পৃথিবীতে বাংলা ভাষাভাষীদের অবস্থান ৬-৭ নম্বরে হলেও ফরাসি প্রকাশক সেখানে একটি গ্রন্থের ২০,০০০ কপি নির্দ্বিধায় ছাপাতে পারে, কেননা সে বিশ্বাস করে যে তার সব বই বিক্রি হয়ে যাবে। সেখানে বাঙালি প্রকাশক ২,০০০ বই ছাপালেই তার নাভির শ্বাস ওঠে। ফলে বইয়ের দাম বেশি বলে বাঙালি বই কিনে না, আবার বইয়ের কাটতি কম বলেই প্রকাশক দাম কমাতে পারেন না। পাঠক প্রকাশকের এই চক্র আচ্ছেদ্য সম্পর্কের এই দুষ্টুমিষ্টি চক্র ছিন্ন হওয়া আবশ্যক বলে লেখক মনে করেন। কিন্তু সে চক্র ছিন্ন করবে কে? পাঠক না প্রকাশক?
লেখকের উত্তর অবশ্যই পাঠক, কারণ তার বিশ্বাস বই কিনে কেউ কখনো দেউলে হয় না। সমগ্র পৃথিবীর সভ্য মানুষ জ্ঞানের বাহন গ্রন্থ ক্রয় করার জন্য প্রভূত অর্থ ব্যয় করে। ধার করা বই ফেরত না দিয়ে তারা গড়ে তোলে গ্রন্থাগার, বিশাল লাইব্রেরি। কিন্তু বাঙালির কাছে বই কেনা অপব্যয় তুল্য, অথচ গ্রন্থ ক্রয় করা যে খরচ নয় বিনিয়োগ, এ চিন্তা বাঙালি তার নিজের মাথায় রাখে না। বাঙালির এই দীনতা পীড়িত করেছে লেখককে। বাঙালি যদি আফ্রিকার কোনো আদিবাসী অসভ্য জনগোষ্ঠী হতো তাহলে কোনো কথা ছিল না। বাঙালির জ্ঞান তৃষ্ণা প্রবল, কিন্তু বই কেনার সময় প্রচণ্ড উদাসীন এবং কৃপণ। বই পড়া এবং বই কেনার প্রতি বাঙালির অনীহার এই রস কারণ ব্যঙ্গ বিদ্রুপ কৌতুক ও পরিহাসের ছলে উপস্থাপন করে বাঙালি মানুষের এই গুরুত্বপূর্ণ নেতিবাচক বৈশিষ্ট্যের সংশোধন প্রত্যাশা করেছেন লেখক। বই কেনা প্রবন্ধের গদ্যশৈলী অভিনব, কেননা এই প্রবন্ধের গদ্য হলো বৈঠকি রীতির গদ্য। বৈঠকি রীতির গদ্যের মাধ্যমে লেখক একটি গুরুগম্ভীর বিষয়কে লঘু আবরণে ঢেকে রেখেছেন। বক্তব্য বিষয়কে উপস্থাপনের জন্য তিনি এতে একাধিক জ্ঞানগর্ভ ও কৌতুক বা গল্পের অবতারণা করেছেন। ভাষার আলাপচারিতা বা বৈঠকি ঢং সৃষ্টির প্রয়োজনে তিনি আরবি, ফার্সি ও ইংরেজি শব্দ ব্যবহার করেছেন। একটি উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট করা যেতে পারে। কিন্তু বাঙালি নাগর ধর্মের কাহিনী শোনে না, তার ওই মুখে ওই এক কথা, অত কাঁচা পয়সা কোথায় বাবা যে বই কিনবো। মোট কথা, যুক্তির ব্যবহার, বুদ্ধির প্রয়োগ, ভাষার সহজতা, আড্ডা বা বৈঠকের ভঙ্গি, বিভিন্ন ভাষার শব্দের উল্লেখ এবং কৌতুক বিদ্রুপ পরিহাস সৈয়দ মুজতবা আলীর গদ্যের প্রধান বৈশিষ্ট্য। উল্লিখিত বৈশিষ্ট্যসমূহের সবকটিরই প্রকাশ লক্ষ্য করা যায় বই কেনা প্রবন্ধে। তাই বই কেনা সৈয়দ মুজতবা আলীর গদ্যশৈলীর বৈশিষ্ট্য সমৃদ্ধ এক উল্লেখযোগ্য প্রবন্ধ। ধন্যবাদ।